কি হয়েছে আরবি? এমন কেন করছো? কেমন অস্থির দেখাচ্ছে তোমাকে? জায়ানের কথায় আরবি সোজা হয়ে বসল। দুর্বল কণ্ঠে বলে, জানি না কি হয়েছে, ভালো লাগছে না আমার। অস্থির লাগছে, কেমন যেন মাথাটাও ব্যথা করছে। আরবির কণ্ঠস্বর শুনে জায়ানের বুকটা ধক করে উঠল। হঠাৎ কি হলো মেয়েটার? বাড়িতে থাকতেও তো ভালোই ছিল। চিন্তিত কণ্ঠ জায়ানের। বেশি খারাপ লাগছে? তাহলে চলো আমরা সবাইকে বলে এখনই চলে যাই। ওনারা না হয় পরে আসবেন। আরে না, তার কোনো দরকার নেই, একটু পর এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু তোমায় দেখে তো মনে হচ্ছে না আরবি। কোনো কথা না, আমি মায়ের কাছে বলে আসি, আমরা এক্ষুনি ফিরবো। আরে শোনেন তো। কিন্তু কে শুনে কার কথা? জায়ান তার কথা মতো সোজা সাথী বেগমের কাছেই চলে গেল। গিয়েই সোজা সাপটাভাবে বলে, মা, আরবের শরীরটা বোধ হয় ভালো না, ওকে অনেক দুর্বল দেখাচ্ছে। আমি এখনই ওকে নিয়ে বাড়ি ফিরতে চাই। সাথী বেগম আলিফার মায়ের সাথে কথা বলছিলেন। পুত্রবধূর অসুস্থতার কথা শুনতে পেয়েই তিনি অস্থির হয়ে কণ্ঠে বলেন, সে কি? কখন থেকে ভুগছে মেয়েটা আমার? আমাকে একটা বারও বললো না। আর তোরা বাড়ি ফিরবি মানে? আমিও যাচ্ছি তোদের সাথে, চল। হানিফার মা এবার এগিয়ে এসে বলেন, সে কি আপা? রাতের খাবার ব্যবস্থা করছি আমি। আর আমি মায়ের শরীর বেশি খারাপ হলে আমি ডক্টরকে ডেকে আনছি, তুমি চিন্তা করো না বাবা। জায়ান থমথমে গলায় বলে, ধন্যবাদ আন্টি আপনার আন্তরিকতার জন্য, কিন্তু আমি ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরতে চাইছি। আমাদের ফ্যামিলি ডক্টর আছেন, ওনাকেই দেখাবো। এরপর সাথী বেগমের উদ্দেশ্যে বলেন, আর মা, তোমরা থাকো, চিন্তা করো না, আমি আছি তো, সামলে নিব। আমি যাওয়ার সময় বাবাকেও বলে যাবো রে। কিন্তু বাড়িতে একা তুই কিভাবে? মা, বললাম তো চিন্তা করতে হবে না। আর বাড়ি একা কোথায়, রহিমা আন্টি আছেন, আমি তাকে ডেকে নিব কোনো সাহায্য প্রয়োজন হলে। আর অবস্থা বেশি খারাপ হলে আমি তোমাদের ফোন করে জানিয়ে দিব। সাথী বেগম ছেলের কথা একটু ভরসা পেলেন, তাই অনুমতি দিয়েই দিলেন। তবে তিনি পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হতে পারলেন না। জাহান মিয়ান সাহেবকে বাড়ি ফেরার কথা বলেই আরবির কাছে ফিরে আসলো। তখন আরবির কাছে হালিফা এসে বসেছে। জাহানকে দেখেই হালিফা চিন্তিত কণ্ঠে বলে, ভাইয়া, আরাবির কি হয়েছে? ওকে কেমন যেন দেখাচ্ছে। আমি এতবার জিজ্ঞাসা করলাম, কিছুই বললো না, বলে কিছু হয়নি। ওর শরীরটা একটু খারাপ, মাথা ব্যথা, তাই আমি ওকে নিয়ে বাড়ি ফিরছি। তুমি চিন্তা করো না, আমি আছি তো। আর আমি আর আরবি চলে যাচ্ছি, বাকিটা তো থাকবে। তোমার আম্মু দেখলাম রাতের খাবারের ব্যবস্থা করছেন, তাই আমি সবাইকে ডিনার সেরে তারপরেই আসতে বলেছি। এখন অনুমতি দাও। আরবি অসুস্থতা জেনে হালিফা আর না করলো না। জায়ান একটিকে বলল সবাইকে সাবধানে বাড়ি নিয়ে ফিরতে। তারপর আরবির কাছে আসলো, ঈশ্বরে ডাকলো, আরবি, উঠো, বাড়িতে ফিরবো আমরা। আরবি চোখ খুলে তাকালো। স্থির চোখ জোড়া যেন রাজ্যের ক্লান্তি। জায়ান আরবিকে উঠতে সাহায্য করলো। জায়ান বলে, যাওয়ার সময় ডক্টর দেখিয়ে যাব। কোনো কিছু করা লাগবে না প্লিজ, আমি কোনো ডক্টরের কাছে যেতে পারবো না, ক্লান্ত লাগছে, বাড়ি ফিরতে চাই ব্যাস। আরবির কথা আর ফেলতে পারলো না জায়ান, তাই আরবিকে নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হলো। সাক্ষাৎ বাড়ির ভেতরে গাড়ি প্রবেশ করতেই তার থেমে গেল। গাড়ি থেকে নেমে দাঁড়ালো জায়ান। তারপর আবার অপর পাশে গিয়ে দরজা খুলে আরবিকে কোলে তুলে নিল। যাওয়ার আগে দারোয়ানকে বলে গেল গাড়ি ভালোভাবে পার্ক করে দিতে। আরবিকে নিয়ে দ্রুত নিজেদের রুমে ফিরে আসে জায়ান। আরবি দুর্বল ছোট্ট শরীরটা বিছানায় রাখলো। তারপর নিজের শক্তপোক্ত হাতটা নিয়ে আলতো স্পর্শ করলো আরবির নরম গালে। ফিটফিট করে নেত্র মেরে তাকালো আরবি। জায়ান চিন্তিত কণ্ঠে বলে, অনেক বেশি খারাপ লাগছে, আমি ডক্টরকে ফোন করি। তার প্রয়োজন নেই, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। থেমে থেমে বলল আরবি। জায়ান না চাইতেও ধমকে ফেললো ওকে। কি চাইছোটা কি তুমি? রাস্তায় দুবার বমি করেছো, বললাম আমি বললাম হসপিটালে নিয়ে যাই, তাও রাজি হলে না। এখন দুর্বলতার কারণে ঠিকঠাক একটু কথাও বলতে পারছো না, তারপরেও আমাকে ডক্টর ডাকতে বারণ করছো কেন তুমি? আমায় এতটা অস্থিরতার মাঝে রাখতে কি তোমার ভালো লাগে? আরবি কিছুই বলল না, চুপচাপ জায়ানের সব অভিযোগ শুনল। মূলত ও কথা বলার শক্তিটুকুও পাচ্ছে না। জায়ান আরবির এমন অবস্থা দেখে চুল খামচে ধরে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করলো। অতঃপর সোজা চলে গেল ওয়াশরুমে। এক মগ পানি নিয়ে ফিরে আসলো আরবির কাছে। ওর ছোট্ট রুমালটা ভিজিয়ে নিল। তারপর আরবির মুখে স্পর্শ করতেই ঠান্ডায় কাঁপলো আরবি। ধীর আওয়াজে বলে, কি 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 করছেন? ওয়াশরুমে তো যেতে পারবে না, তাই এইভাবে আপাতত ফ্রেশ হয়ে নাও।
যে এই অবস্থা, শরীরের গায়ে সামান্য শক্তিও নেই। জায়ান ভালোভাবে রুমাল ভিজিয়ে আরবির গা মুছে দিল। তারপর আলমারি থেকে আরবির জামা কাপড় নিয়ে ফিরে আসলো। আরবি শাড়ির আঁচলে হাত দিবে, এমন সময় আরবি হাত উঠে বলে, এমন করছেন কেন? জামা কাপড় চেঞ্জ করবে না? করব, আমায় দিন, আমি চেঞ্জ করে নিচ্ছি, আপনার করা লাগবে না। আরবির কথা শুনে জায়ান ভ্রু কুঁচকাল। অতএব গম্ভীর গলায় বলে, শুধু শুধু লজ্জা পাচ্ছ তুমি। এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। আমি তোমার স্বামী হই। তোমার অসুস্থতার সময় আমি তোমার সেবা করব, এটা স্বাভাবিক। আর আমার অসুস্থতার সময়ও সেম কাজটা তুমিও করবে। আর রইল জামা কাপড় চেঞ্জ করার কথা, তোমার শরীরের ইঞ্চি ইঞ্চির সম্পর্কে আমি জানি। সো লজ্জা টজ্জা পেয়ে লাভ নেই। আরবি ঠোঁট কামড়ে ধরে ওপাশ ফিরিয়ে নিল মুখশ্রী। জায়ান আরবির জামা চেঞ্জ করে দিল। এরপর ল্যান্ডলাইনে সার্ভেন্টসকে খাবার আনতে বলল। তারপর নম্র কণ্ঠে আরবিকে বলে, তুমি থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। খবরদার ঘুমাবে না। আমি এই যাব এই আসবো। খাবার না খেয়ে ঘুমাতে পারবে না তুমি, ঠিক আছে? ঠিক আছে। জায়ান ফ্রেশ হতে চলে গেল। ঝড়ের গতিতে গিয়ে তুফানের গতিতে ফিরে আসলো যেন। এসে দেখে আরবির নেত্রজোড়া বন্ধ। জায়ান ভরাট কণ্ঠে বলল, আরবি, ঘুমিয়েছো? আরবি ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল এমনিতেই। জায়ানের ডাকে চোখ দ্রুত খুলল। ধীর আওয়াজে বলে, না, এমনিতে একটু চোখ বন্ধ করেছিলাম। জায়ান স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, মেয়েটা ঘুমায়নি। এমন সময় দরজার টোকায় পড়ল। জায়ান গিয়ে দরজা খুলে দেখলো সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে। খাবারটা নিয়ে দরজা বন্ধ করে আবার ফিরে আসলো জায়ান। আরবির পাশে বসে ওকে দু হাতে সাহায্যে জড়িয়ে নিয়ে উঠিয়ে বসালো। বিছানার হেডবোর্ডের সাথে একটা বালিশ রেখে সেখানে হেলান দিয়ে বসালো আরবিকে। তারপর খাবারের প্লেট হাতে নিল। মাছের ঝোলের তরকারি দিয়ে ভাত মাখিয়ে আরবির মুখের সামনে ধরতেই আরবি হাঁপকে ওঠে। দু হাতেই মুখ নাক চেপে ঢেকে ফেলল। জায়ান খাবারের প্লেট রেখে দিল আরবির এমন করায়। অস্থির গলায় বলে, কি হলো তোমার? এমন করছো কেন? আপনি কি দিয়ে ভাত মেখে দিয়েছেন? কেন, কি হয়েছে? মাছের ঝোলের তরকারি। ভীষণ গন্ধ ওটায়, জঘন্য লাগলো, আমি ওটা খাবো না। আরবির কথায় জায়ান অবাক হলো। গন্ধ কোথায় পেল মেয়েটা? তারপরও মনের দ্বিধা দূর করার জন্য খাবারের প্লেট হাতে তুলে নিল। ওই তরকারিটা নিয়ে মাখা ভাতটুকু অনায়াসে খেয়ে নিল জায়ান। কপালে ভাঁজ পড়ল জায়ানের। আশ্চর্য, ওর কাছে তো কোনো গন্ধই লাগলো না। সব তো ঠিকই আছে। আর এই মাছের ঝোলের তরকারি তো আরবির অনেক পছন্দের। তাহলে মেয়েটা যেমন করছে কেন? জায়ান আর অত শত ভাবলো না। হয়তো আজ ভালো নাও লাগতে পারে। সবসময় যে সবার একরকম লাগবে এমন তো কোনো কথা না। জায়ান নরম গলায় আরবিকে বলে, আচ্ছা, ওই তরকারি দিয়ে খাওয়া লাগবে না, আমি ওটা খেয়ে নিয়েছি। তুমি অন্য তরকারি দিয়ে খাও। আরবি জায়ানের পাশে রাখা ট্রেতে উকি দিল। মূলত ওখানে বাটিতে করে রাখা আছে বাকি তরকারিগুলো। একটা বাটিতে করলা ভাজি দেখে আরবি বলল, আমি করলা ভাজি দিয়ে ভাত খাবো। জায়ান আরবির এহেন কথায় একবার আরবির দিকে তো একবার করলা ভাজির বাটির দিকে তাকাচ্ছে। ওকে এমন করতে দেখে আরবি বিরক্ত হয়ে বলে, কি হলো, এমন করছেন কেন? জায়ানের কণ্ঠে স্পষ্ট বিস্ময়। তুমি শিওর তুমি এটা দিয়েই খাবে? হ্যাঁ, কেন, কি হয়েছে? না, কিছু না। আচ্ছা, ঠিক আছে। জায়ান করলা ভাজি দিয়ে ভাত মেখে আরবিকে দিতেই আরবি বিনা বাক্যে খেয়ে নিল। জায়ান প্রশ্ন করলো, এখন ঠিক আছে? হ্যাঁ, দিন আমাকে, এটা অনেক ভালো। আরবি করলা ভাজি দিয়ে অনায়াসে সবটুকু ভাত শেষ করে নিল। খাওয়া শেষে জায়ান বলে, আর ভাত নেব? আর খাবে? না, পেট ভরে গেছে। জায়ান এইবার নিজেও খেয়ে নিল। এটো থালাবাটিগুলো পাশের টি টেবিলে রেখে হাত ধুয়ে আসলো। রুমের লাইটগুলো নিভিয়ে গিয়ে আরবির পাশে শুয়ে পড়ল। আরবি এসে জায়ানের বুকে মাথা রাখলো। জায়ান দু হাতে আরবিকে নিজের সাথে জড়িয়ে নিল ভালোভাবে। তারপর আরবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে যাও, শরীর ভালো না তোমার। জায়ানের আদরে হাতের স্পর্শে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল আরবি। কিন্তু ঘুম নেই জায়ানের চোখে। মাথাটা চিন্তায় ফেটে যাচ্ছে। আরবির হঠাৎ কি হলো? মাছের তরকারি অনেক প্রিয় আরবি। সেই তরকারি ওর মুখের সামনে নিতে পারলো না ও। আর করলা ভাজি তো দেখলেই আরবি 10 হাত দূরে সরে যায়। আর আজ কিনা সেই মেয়ে করলা ভাজি দিয়ে ভাত খেলো। আর আরবি স্বাভাবিকভাবেই এত ভাত খায় না। আজ তুলনামূলকভাবে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ভাত খেয়েছে। হঠাৎ আরবির এমন পরিবর্তনগুলো দেখে জায়ানের চিন্তা লাগছে মেয়েটার জন্য।
এটা সেটা ভেবে মধ্যরাতের দিকে জায়ানের চোখ লেগে আসলো, আর সেইভাবেই ঘুমিয়ে পড়লো। কোচিংয়ের ক্লাসে একদম মনোযোগ নেই নূরের। ওর ধ্যান জ্ঞান সবটা মগ্ন সামনে থাকা পুরুষটার উপর। পুরুষটা বড্ড নিষ্ঠুর, তাই তো ভুল করেও তাকাচ্ছে না নূরের দিকে। কেন এমন করছে লোকটা? কি এমন করেছে ও, যার কারণে লোকটা এমন রেগে আছে? কোচিংয়ে আসার পথে ফাহিমের সাথে দেখা হয়েছিল পথে নূরের। নূর ভেবেছিল ফাহিম ওকে দেখে ওর কাছে আসবে, কিন্তু তার সম্পূর্ণ ভুল প্রমাণ করে নূরকে দেখা সত্ত্বেও বাইক ছুটিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, এমনটা মোটেও আশা করেনি নূর। ব্যথিত হৃদয় নিয়ে একলাই আসে এখানে, কিন্তু এখানে এসেও একই অবস্থা। ফাহিমের কাছ থেকে কোনো প্রকার রেসপন্সই পাচ্ছে না ও। হঠাৎ কারো তিক্ত কণ্ঠে হুঁশ ফিরে আসে নূরে। ফাহিম বলছে, মিস নূর, ক্লাসে এসে যদি প্রেম ভালোবাসা নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আমি বলবো আমার ক্লাসে আপনি আর আসবেন না। আপনার কারণে আমার অন্য স্টুডেন্টসের সমস্যা হয়। ক্লাসের সবাই হেসে উঠল ফাহিমের কথা। ফাহিম ধমকে উঠল, সাইলেন্স, হাসির কি আছে এখানে? চুপচাপ ক্লাসে মনোযোগ দিন সবাই। ফাহিমের ধমকে সবাই চুপ হয়ে গেল। নূরের পেছনে বসা একটা মেয়ে ফিসফিস করে বলছে, ফাহিমের স্যারের কি হয়েছে কে জানে। স্যার তো এত রাগি না, কাল থেকে দেখছি অযথা ভীষণ রাগারাগি করছে। আমিও জানি না দোস্ত, তবে যাই বলিস, নূরকে যা বলল না স্যার, আমার অনেক হাসি পেয়েছে। আমারও, হা হা হা। নূর সবই শুনল। নূরের চোখে জল টলমল করছে। নূর সবসময় একজন ভালো স্টুডেন্ট। কখনো পড়া নিয়ে বা রেজাল্ট নিয়ে ওর বাবা মায়ের হাহুতাশ করতে হয়নি। আর এমনকি কখনো স্কুল কলেজ থেকে বিচারও যায়নি ওদের বাড়িতে। কোনোদিনও স্যারদের থেকে কটু বাক্য শুনিনি। আর আজ এমন একটা কথা শুনলো, তাও নিজের প্রিয় মানুষটার কাছ থেকেই। সবার সামনে হাসির পাত্র বানানো ফাহিমকে। নূর নিজের অশ্রু লুকাতে মাথা নিচু করে নিল, আর একবারও তাকালো না ফাহিমের দিকে। সম্পূর্ণ ক্লাস এইভাবেই শেষ করলো। ক্লাস শেষ হতেই সবার আগেই বের হয়ে গেল। না চাইতেও এবার গাল গড়িয়ে পড়লো চোখের জল। ও কি কোনো ভুল করলো? ফাহিম তো ওকে কোনো দিনও বলেনি যে ফাহিম ওকে ভালোবাসে। ওকে অনেক বেশি আশা করছে ফাহিমের কাছ থেকে, নাকি ভালোবেসে ও অনেক বেশি বেহায়া হয়ে গিয়েছে? ফাহিম হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। নূরকেও একটু পছন্দ করে না, হয়তো অন্য মেয়েকে ভালো লাগতে শুরু করেছে এখন। হানমনা হয়ে হাঁটছিল নূর। রাস্তার পাশে অনেকগুলো ঝোপঝাড়। হঠাৎ সেই ঝোপঝাড়ের মাঝে হঠাৎই নূরের হাত গেল লেগে। কাটা গাছের ঝোপ ছিল বোধহয়, তাই নূরের হাত ছিলে রক্ত বের হয়ে আসলো। ব্যথায় মৃদু আওয়াজ করে উঠল। হঠাৎই কেউ এসে ওর সে ব্যথাযুক্ত হাতটা টেনে এলো নিজের কাছে। নূর কান্নার কারণে লাল হয়ে যাওয়া চোখ দিয়ে তাকালো। নজরে আসলো ফাহিমের উদ্বিগ্ন মুখশ্রী। ফাহিম নূরের হাত ওর দু হাতের মাঝে নিয়ে অস্থির হয়ে বলছে, কিভাবে হাঁটো দেখে হাঁটতে পারো না? দেখলে তো কিভাবে হাতটায় ক্ষত হলো। এমন কেন তুমি? নিজের প্রতি বিন্দু পরিমাণ কেয়ার নেই তোমার। নূর চোখ সরিয়ে নিল। মনের ব্যথার তুলনায় এই ব্যথা তার জন্য কিছুই না। ও কিছু না বলেই টেনে হাতটা ছাড়িয়ে নিল ফাহিমের হাতের থেকে। তারপর কিছু না বলেই কাঁধের হাতটা ভালোভাবে আঁকড়ে ধরে সামনের দিকে হাঁটা ধরল। ফাহিম নূরের আচরণে হতভাগ। কত বড় সাহস মেটার, ওকে কিছু না বলেই চলে যাচ্ছে। রাগে চোয়াল শক্ত হয়ে আসলো ফাহিমের। তেড়ে মেরে এগিয়ে গেল নূরের কাছে। বিনা বাক্যে নূরের বাহু খামচে ধরে ওকে নিজের দিকে ফেরালো। ফাহিম রাগে হিসিস করে বলল, কি সমস্যা তোমার? কথা বলছিলাম না আমি? তাহলে আমায় উপেক্ষা করে চলে যাওয়ার সাহস পেলে কোথায় তুমি? নূর বরাবরের মতোই শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো ফাহিমের দিকে। নূরকে কোনো প্রকার কথা বলতে না দেখে ফাহিম ধমকে ওঠে। কি সমস্যা? কথা বলছিস না কেন? আমাকে কি তোর পাগল মনে হয় যে ফাও কথা বলতে থাকবো তোর সাথে? আপনি না বলেছিলেন আপনার চোখের সামনেও যেন না আসি। তাহলে সমস্যাটা আপনার কোথায়? আমি তো আপনার কথাই পালন করছি। আপনি এমন করছেন কেন? আপনার সমস্যাটা কি? অভিমানী কণ্ঠে বলল নূর। ফাহিম দুকদম এগিয়ে আসলো নূরের কাছে। তারপর নূরের দুবাহু খামচে ধরে তীব্র আক্রোশপ্রসূত মনোভাব পোষণ করে বললে, আমার সমস্যা তুই। তুই আমার সবচেয়ে বড় সমস্যা। আমার সব কিছু তোর কারণে এলোমেলো হয়ে গিয়েছে। খেতে গেলে তোর কথা মনে পড়ে, বসতে গেলে তোর কথা মনে পড়ে, শুতে গেলেও তোর কথা মনে পড়ে। আমি খেতে পারি না, শান্তিতে বসতে পারি না, ঘুমাতে পারি না। সর্বদা তুই আমার মস্তিষ্কে কিলবিল করে ঘুরে বেড়াস। তুই তো আমাকে যন্ত্রণা দিয়ে শান্তি পাস।
তাই তো কাল কি সুন্দর অনায়াসে মরে যাওয়ার কথা বললি। একবারও ভাবলি ওই পাশের ব্যক্তিটা কেমন লেগেছে, তোর কথা শুনে কতটা কষ্ট পেয়েছে সে। যদি ভাবতি তাহলে কাল ওইসব কথা বলতি না। এখন বল, আমার এত এত সমস্যার একমাত্র কারণ তুই। আমাকে এইভাবে যন্ত্রণা দেওয়ার জন্য তোকে কি শাস্তি দেব বলতো? সাখাওয়াত বাড়িতে আজ মানুষের আনাগোনায় ভরপুর। জিহাদ সাহেব তার পরিবার নিয়ে এসেছেন, হানিফাও এসেছে, ওকে ইফতি নিয়ে এসেছে। বসার রুমে সবার আড্ডা চলছে। হারাবি চুপচাপ বসে, তার ভালো লাগছে না কিছু। সকাল থেকেই প্রচণ্ড খারাপ লাগছে ওর। আলিফা হারাবির শুকনো মুখ দেখে ওর কাছে গিয়ে বসলো। আরাবি, আলিফার ডাকে চোখজোড়া খুলে হারাবি বলে, কিছু বলবি? তোর কি হয়েছে? খারাপ লাগছে তোর? আসলে তেমন কিছুই না, সকাল থেকে কেমন যেন লাগছে। আলিফাকে চিন্তিত দেখালো। কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো। হতপর ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওকে এমন হাসতে দেখে হারাবি ভ্রুকুচকে বলে, আমি অসুস্থ আর তুই হাসছিস? হানিফা ওর 32 পাটি দাঁত দেখিয়ে দিল। তারপর আবার সিরিয়াস হয়ে গেল। অত্যন্ত মনোযোগ সহকারে হারাবিকে জিজ্ঞেস করে, তোর কি খাবার দেখলে বমি পায়? সত্যি করে বলবি? আরবি অতশত না ভেবেই সত্যি কথাই বলল। হ্যাঁ, ইদানিং বমি পায়। মাথা ঘুরায়? অতটাও না, তবে মাঝে মধ্যে। ঘন ঘন খিদে পায়? হ্যাঁ, আর আমি খাচ্ছিও অনেকগুলো করে খাবার। হুটহাট মুড সুইং হয়? হ্যাঁ হয়। তোর লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? এই প্রশ্নটা ফিসফিস করে জিজ্ঞেস করলো আলিফা। আরবি চোখ বড় বড় করে তাকালো আলিফার দিকে। এইবার এক নিমিষেই বুঝে গেল আলিফা কিসের ইঙ্গিত দিচ্ছে। আলিফা শুকনো ঢোক গিলে বলে, সত্যি কি এটা হবে আলু? তুই তোরটা ভালো জানিস, আমি জাস্ট ইঙ্গিতগুলো ধরিয়ে দিলাম, বাকিটা তোর হাতে। আরবি দুহাতে মুখ ঢেকে নিল। ও শরীর কাঁপছে। সত্যি কি এটা হবে? ও কি মা হতে চলেছে? ওর পিরিয়ডের ডেট অনেক ওভার হয়ে গেছে। এত ঝুট ঝামেটার মাঝে তো সেটা খেয়ালই নেই আরবির। আলিফা আরবির অবস্থা বুঝতে পেরে ওর কাঁধেই হাত রাখলো। আরবি ছলছল চোখে ওর দিকে তাকালো। আলিফা হেসে বলে, বোকামে, কাঁদছিস কেন? আমি কি সত্যি মা হব আলিফা? আল্লাহ যদি রহমত করেন। আর এতে কান্নার কি আছে? এটা তো খুশির খবর। আমি তো খুশিতে কাঁদছি। দূর, এত কান্নাকাটি করে লাভ নেই। আমি বলি কি, তুই একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করে দেখে নিস, অথবা তুই হাসপাতালে গিয়ে টেস্ট করতে পারিস। এইটা বেস্ট হবে। একটাই একবারে 100% শিওর হতে পারবি। আলিফার কথায় আরবি মাথা নাড়িয়ে সায় জানালো। ইস, সত্যি কেউ মা হবে? ওপরওয়ালার কাছে দোয়া করলো আরবি, যাতে এটা যেন সত্যি হয়। আচ্ছা, জান যখন জানবে সে বাবা হতে চলেছে, তখন লোকটা কি করবে? খুশিতে কি করবে লোকটা? যদিও এটা অনাকাঙ্ক্ষিতভাবেই হয়ে গেছে, এখনো বাচ্চা কাচ্চা নিয়ে কোনো প্ল্যানিং করেনি ওরা, তবুও উপরওয়ালার রহমত বর্ষণ করে দিয়েছেন। তাই উপরওয়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিল। এটাই যেন হয়। আরবির খুশিতে পাগল পাগল লাগছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে জানের কাছে। লোকটা এই যে বেরিয়েছে কোনো খবরই নেই। কে বলে স্পেশাল একজন নাকি আসবে, তাকে আনতে গিয়েছে। কে এমন স্পেশাল মানুষটা কে জানে? আরবির বুকের মাঝে চাপা উত্তেজনা নিয়ে অধীর আগ্রহে প্রিয় মানুষদের অপেক্ষা করতে লাগলো। এদিকে আলিফা খুশিতে পারে না চিল্লিয়ে বাড়ি মাথায় উঠিয়ে ফেলতে। নিজ বাড়িতে হলে এতক্ষণে তাই করতো। এখন আছে শ্বশুর বাড়ি, নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছে। এইবার হাল্লা করে ওর ভাবনাটা 100% শিওর হলেই হলো। আলিফা যখন নিজের ভাবনায় ব্যস্ত, এমন সময় ওর ফোনের টোন বেজে উঠল। ভাবনাচ্যুত হয়ে আলিফা ফোন হাতে নিয়ে দেখে হিফতির মেসেজটা ওপেন করলো আলিফা। সেখানে লেখা, একটু উপরে আসবে, কথা আছে। আলিফা মেসেজটা পড়া শেষ করে আশেপাশে তাকালো। এখানে সবাই আছে। ইফতির কাছে যেতে হলে সবার সামনে দিয়ে গিয়ে সিঁড়ি পেরিয়ে তারপর যেতে হবে, যা ওর কাছে লজ্জার বিষয়। আর এখন এটা ওর শ্বশুরবাড়ি। বাগদানের পর এটাই ওর প্রথম আসা। আলিফার রিপ্লাই মেসেজ লিখলো, এখানে সবাই আছে, কিভাবে আসবো? সবাই আছে তো কি হয়েছে? সবার সামনে দিয়ে সিঁড়ি ভাঙিয়ে আপনার রুমে যাব আমি? মাথা খারাপ হয়ে গেছে আপনার? মাথায় তো অনেক আগে খারাপ হয়ে গেছে, যবে থেকে তোমার প্রেমে পড়ছি। ফ্ল্যাটিং বন্ধ করুন। আর এতগুলো মানুষ আমরা নিচে, আপনি উপরে কি করছেন? ভাবছি তোমার সাথে একটু রোম্যান্স করব, তাই রুমে এসেছিলাম। এখন সেই ঘুরিবালি। আলিফা হেসে দিল ইফতির মেসেজে, তারপর লিখে,
রোমান্সের ধান্দা বাদ দিন এই মুহূর্তে ভদ্র ছেলের মতো। অভদ্র হয়েছে আমি তোমার প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না। উফ, কি শুরু করলেন, নিচে আসুন। আসছি আসছি। আলিফা লাজুক হেসে মাথা নত করে নিল। ইফতিটাও যে এমন, লোকটার কথায় এত লজ্জা পায় আলিফা। তবে যাই হোক, ভালো লাগে আলিফার ইফতির এই স্বভাবটা। আরাবি জিহাদ সাহেব আর লিপি বেগমের দিকে বারবার তাকাচ্ছে, উসখুস করছে কিছু জিজ্ঞেস করার জন্য। জিহাদ সাহেব অনেকক্ষণ যাবৎ মেয়েকে এমন আচরণ করতে দেখে এবার বলে উঠলেন, কিরে মা, কিছু বলবি? বাবার কথা যেন ভরসা পেল আলিফা। তোমাকে অনেকদিন একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু তুমি আর মা যদি কষ্ট পাও তাই সাহস করে উঠতে পারছি না। লিপি বেগম বলেন, তুই নির্দ্বিধায় আমায় বল মা। আরাবি সাহস পেয়ে বলে ওঠে, মা ফিহা কোথায়? ওকে কেন দেখি না? প্রায় মাস পেরিয়ে গেল, ওর কোনো খবর পেলাম না। কি হয়েছে ওর? ও কি এখনো আমায় ঘৃণা করে? আরবির কথায় তারা জিহাদ সাহেব আর লিপি বেগমের মুখ অন্ধকার হয়ে গেল। চুপ হয়ে গেলেন তারা। মিয়ান সাহেব বলে ওঠেন, আসলেই ভাই, মানছি ফিহা যা করেছে সেটা অন্যায়, তবে এভাবে আর কতদিন চলবে? ওর কোনো খবর নেই একদম। ফাহিম বাবা মায়ের দিকে তাকালো, তারপর আরবির দিকে তাকালো। বাবা মায়ের কষ্টটা বুঝলো ফাহিম। ওর নিজেরও কম কষ্ট হচ্ছে না ফিহার জন্য। হাজার খারাপ হোক, বোন তোর। ফাহিম বাবা মাকে চুপ থাকতে দেখে নিজেই বলে উঠল, ফিয়াকে আমরা লন্ডনে পাঠিয়ে দিয়েছি। ওর এখানে থাকা ভালো হবে না। ওর মনে তোর প্রতি এতটাই ঘৃণা যে ওর মস্তিষ্কে কোনটা ভালো কোনটা মন্দ তাও মানছে না, উম্মাদের মতো হয়ে গিয়েছে। মা যখন নিজে ভুল বুঝতে পারে তখন ওকেও বলেছিল তোর কাছে এসে যেন ও ক্ষমা চায়। ও মাকেও আক্রমণ করতে গিয়েছিল, তাই সবটা বিবেচনা করে তোর জন্য ওর জন্য, মোট কথা আমাদের সবার ভালোর জন্য ওকে দূরে পাঠিয়ে দিয়েছি। দূরে গিয়ে যদি মেয়েটা পরিবারের গুরুত্ব বোঝে। ফাহিমের বুক ভার হয়ে আসলো, চোখটা জ্বলছে। মনের জন্য বুকের ভেতর হাহাকার করছে। কেমন আছে মেয়েটা কে জানে? অভিমান করে আছে অনেক ওদের প্রতি। তাই তো লন্ডন যাওয়ার পর কোনো প্রকার যোগাযোগই করেনি ওদের সাথে। জিহাদ সাহেবও মেয়ের জন্য বুকটা পড়ে যাচ্ছে। সন্তান যতই খারাপ হোক, সন্তান তো সন্তানই। লিপি বেগম চোখ থেকে পানি ঝরছে। মেয়েটার সাথেই আজ কতদিন হলো তিনি কথা বলেন না। কতদিন হলো ফিহার কণ্ঠে মা ডাক শোনা হয় না। এসবই যে ওনার পাপের ফল তা উনি ভালোভাবে জানেন। তবুও ওপরওয়ালার কাছে উনি সর্বদা চান তার মেয়েটাকে যেন তার মতোই সুবুদ্ধি দান করেন, সময় থাকতে ভালো পথে ফিরিয়ে আসে। পরিবার পরিজন যে কতটা গুরুত্বপূর্ণ তা যেন মেয়েটা বুঝতে পারেন। এদিকে আরবি স্তব্ধ। কোনোদিনও ভাবতেই পারেনি বাবা মা এমন একটা সিদ্ধান্ত নেবেন। শেষে কিনা ফিহাকে সবার থেকে এত দূরে পাঠিয়ে দিলেন। খালা তো ওর জন্মদাতার পিতা মাতাও না, তাও ওর ভালোর জন্য নিজের জন্ম দেওয়া সন্তানকে তাদের থেকে দূরে সরিয়ে দিলেন। আরবি কি বলবে ভেবে পেল না। আপন মা বাবারাও তো সন্তানের জন্য এতটা করে না, আর ও তো দত্তক নেওয়া, কুড়িয়ে পাওয়া সন্তান তাদের। কৃতজ্ঞতায় বুক ভার হয়ে আসে আরবি। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ে জিয়াদ সাহেবের বুকে, কাপা কণ্ঠে বলে ওঠে, আমার জন্য আজ ফিহাকে এত কষ্ট করতে হচ্ছে, আমার জন্য ওকে এত দূরে গিয়ে পরিবার ছাড়া থাকতে হচ্ছে। আমায় ক্ষমা করে দিও বাবা, আমার জন্য তোমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে। জিয়াদ সাহেব মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, কে বলেছে তোর জন্য? আমরা ওর জন্য, ওর ভালোর জন্যই ওকে দূরে সরিয়েছি, তাই একদম নিজেকে দোষারোপ করবি না। আরবি ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে তারপর আবার মায়ের দিকে তাকালো। কান্নারত গলায় বলে, আমায় ক্ষমা করে দিও মা, আমার কারণে তুমি তোমার সন্তান থেকে দূরে। লিপি বেগম আরবির গালে মমতাময়ী হাতে স্পর্শ দিয়ে বলে, এইসব কি ক্ষমা টমা চাচ্ছিস তুই? লন্ডনে পাঠিয়েছি ফিয়ার ভালোর জন্যই। ওখানে গিয়ে ওর পড়ালেখাও ভালো হবে, নিজেকে সময় দিতে পারবে, পরিবারের ভালোবাসা কি সেটাও বুঝবে। আর আমার এক মেয়েকে দূরে পাঠিয়েছি তো কি হয়েছে, আরেক মেয়ে তো এখানেই আছে। আরবি লিপি বেগমকে জড়িয়ে ধরল। সবার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল বাবা মা আর সন্তানের এই আবেগঘন মুহূর্ত দেখে। ঠিক এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। সাথী বেগম বলেন, ওই তো জায়ান এসে পড়েছে বোধহয়। মুন্নি, যা তো দরজাটা খুলে দিয়ে আয়। মিহান সাহেব বলে, কে এমন স্পেশাল মানুষটা এসেছে, দেখতে তো হবেই।
যার জন্য আজ জায়ান কাউকেই কোনো কাজে যেতে দেয়নি। এই তো চাচু, এখন অনায়াসে তাকে দেখে নিতে পারো। জায়ানের কণ্ঠস্বর পেয়ে সবাই দরজার দিকে তাকালো। আরাবির ঠোঁটের কোণে হাসি ফুটল জায়ানকে দেখে। পরক্ষণেই ওর পাশে দাঁড়ানো একজন মধ্যবয়স্ক থেকে একটু বেশি বয়স হবে এমন একজন মহিলাকে দেখে ভ্রুকুচ খেল। কে এই মহিলা? হেকে তো কোনোদিন দেখেনি আরবি। আরবি সাথী বেগমের দিকে তাকিয়ে ধীরে বলে ওঠে, ইনি কে মা? সাথী বেগম নিজেও আজ প্রথম দেখলেন এই মহিলাকে, তাই আরবির প্রশ্নে তার ভাবুক গলার উত্তর।